টেকনিক এবং ট্যাকটিসে ফ্রান্সকে স্ট্রেট ওয়েতে ধরাশায়ী করেছে, কুপকাত করেছে স্পেনিশরা। সেখানে এমবাপ্পে একা তেমন কিছু করতে পারেন। ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, মানে ম্যাজিক ম্যান চাইলে অনেক কিছু করতে পারে। হ্যারি কেন এবং বেলিংহাম আছেন, বাট তারা কেউ কিন্তু ঠিক মেসি নন। মেসির যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ, পুরো আর্জেন্টাইন টিম যাবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলতে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার তাদের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করা। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, ফিফা বিশ্বকাপের 2 হট ফেভারিটের সেমিফাইনালে ফ্রান্সকে একটি গোলও করতে দেয়নি স্পেন। গতির ফুটবল দিয়ে বাকি দলগুলোকে ভয় ধরিয়ে দেওয়া ফরাসিরা সুবিধা করতে পারেনি স্পেনের সামনে, ফলে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে স্পেন। প্রথম সেমিফাইনালের ম্যাচ পরবর্তী এবং দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ পরবর্তী বিশ্লেষণ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। চলে যাচ্ছি তাদের কাছে। স্বাগত দুজনকেই। কেমন আছেন? ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন দিছি? আমিও বেশ ভালো আছি। শুরুতে একটু ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, যে ম্যাচটি আমরা দেখলাম প্রথম সেমিফাইনাল, আমি বলবো যে কিছুটা মনে হয় অপ্রত্যাশিত ছিল। ফ্রান্সের এই যে পারফরমেন্স, এটা মনে হয় বাবু ভাই আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম আরো ভালো খেলবে। সেক্ষেত্রে স্পেনের থেকে ফ্রান্সের এই পিছিয়ে থাকার কারণ আপনি কি বলবেন? আসলে না, এটা আপনি অপ্রত্যাশিত বলতে পারেন না, কারণ হচ্ছে এটা 50-50 ম্যাচ ছিল। স্পেন আসলে ফ্রান্সকে যদি আটকানো যায় বা কোনো জায়গায় স্টপ করা যায়, সেটা স্পেনের পক্ষে সম্ভব ছিল। কারণ তাদের দেখা এর আগেও 2বার হয়েছে, নেশনস কাপ ফাইনালে, ইউরোর ফাইনালে 2024, আই থিঙ্ক সেমিফাইনাল, নট ফাইনাল, সেমিফাইনালে দুইটাতেই ফ্রান্স স্পেনের সঙ্গে আসছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ অনুযায়ী যদি আপনি পারফরমেন্স বিচার করেন, ওয়ার্ল্ড কাপের আগে এক ধরনের একটা সাপোর্টার বা মিডিয়া সব কিছুর একটা ভোটে স্পেন 68% ছিল এই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিম। বাট ওয়ার্ল্ড কাপের শুরুতে তাদের ওই ফ্লোটা ছিল না, তারা একটা এভারেজে ফুটবল খেলে আজকে ফাইনালে উঠেছে। কিন্তু ফ্রান্স অপ্রতিদ্বন্দ্বিত হিসাবে, আনবিটেন হিসাবে সবাইকে 2-0, 3-0, মানে আপনার ফ্রান্সের প্রত্যাশিতা আমাদের সবাইকে বাড়িয়ে দেওয়া, মানে প্রত্যাশাটা যে সে আসলে চ্যাম্পিয়ন টিম হিসাবে মানে মুখে বলা, কারণ ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলিতে সে বেটার ফুটবলটা খেলেছে। কিন্তু স্পেন ফ্রান্সের মধ্যে আপনার দুইটা টিমই 50-50, আপনার কোনো সময় এই জায়গায় ফ্রান্সকে এগিয়ে রাখা হয় নাই। বাট ম্যাচটা আসলে দেখে মানে অবাক হবে যারা আসলে সাডেনলি ম্যাচ দেখে। স্পেন যে ধরনের ফুটবল খেলে, ওই স্পেন ফ্রান্সকে আটকানোর জন্য স্পেনই এনাফ ছিল। কারণ স্পেন যে কাজটা করেছে, ফ্রান্স যাদের সঙ্গে খেলেছে তারা উইথ বলে খুব ভালো, এবং উইথ বলটা তাদের সঙ্গে ছিল, উইদাউট বলে ডিফেন্ড করতে হয় নাই তাদের, তাহলে এনার্জিটা তাদের লুজ হয় নাই এবং কাউন্টারে, এবং তারা খুবই ফাস্ট ছিল। স্পেন যে কাজটা করেছে, উইথ বলে তারা ফ্রান্সকে দুর্বল করেছে। মেন জিনিস হলো মিডফিল্ড কন্ট্রোল করা। পুরো ওয়ার্ল্ড কাপে যে মিডফিল্ডটা কন্ট্রোল ছিল যে টিমেরই, আমার মনে হয় তারাই ম্যাচগুলি জয় করেছে, প্রত্যেকটা ম্যাচ যাদের মিডফিল্ড কন্ট্রোল ছিল। স্পেনের এদিক দিয়ে বেস্ট ছিল তাদের মিডফিল্ডটা আসলে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করতে পারাটাই আসলে স্পেনের জন্য আসল শক্তি ছিল। 2-0 এবং সবচেয়ে বড় বিশাল মানে আপনার বিষয় হচ্ছে স্পেন যখন কাউন্টার প্রেস করে, স্পেন ফ্রান্সের সঙ্গে সেম জিনিস করছে, হাই প্রেসিং করছে, কাউন্টার প্রেসিং করছে, বল মিস করার পর ওই যে ডিফেন্ডারের পিছনে একটি স্পেস খালি ছিল, ওইটা তাদের গোলকিপার ভালোভাবে ওই জায়গাটুকুতে ভালো কাভার করেছে। 2টা বা 3টা এমবাপ্পের 50-50 বল গোলকিপার এসে ক্লিয়ার করে দিয়েছে, নাইলে কিন্তু রেজাল্ট আপনি আবার ভিন্ন দেখতে পারতেন। আমি বলবো সবকিছু মিলে স্পেন ভালো ফুটবলটা খেলেছে, আর স্পেন ডিজার্ভ এই ম্যাচের জন্য। তারা এমন ফুটবল খেলেছে, আসলে পুরো বিশ্ব তাকিয়েছিল যে এই ধরনের পাসিং ফুটবল খেলে আসলে ফ্রান্সকে বিধ্বস্ত করবে। আমি বাবাই আরো ভালো বলতে পারবো যে আমরা যারা বাবাই তো খেলা দেখে, আমার জন্মের আগে থেকেই খেলা রিপোর্টার, উনি নিউজ করে, খেলার নিউজ।
তো খেলা দেখে আনন্দ পাওয়াটা আসলে স্পেনের খেলা দেখে একটা সময় খুবই আনন্দ বোধ করছি যে এত ধরনের পাসিং, এত ইজি পাসিং, এত বলে কমফোর্টেবল, উইথ বলে এত কমফোর্টেবল, মানে ফ্রান্স কোনো দিক দিয়ে তাদের সঙ্গে 50-50-তে ডুয়েলে কোনো দিক দিয়ে এগিয়ে ছিল না। বাবু ভাই একটু আপনার কাছে আসি, যে গত সেমিফাইনালের যে ম্যাচটি আমরা দেখলাম, এখানে স্পেনের কাছে আমরা দেখেছি যে ফ্রান্স কিন্তু দাঁড়াতেই পারেনি, আমরা কথা বলছিলাম এটি নিয়ে। এক্ষেত্রে স্প্যানিশরা আসলে এমবাপ্পেকে কিভাবে আটকে রাখলো? মামুনুল বলল যে বাবু ভাই অনেক আগে থেকে ম্যাচ দেখেন এবং বিশ্লেষণ করেন, বাট হি ইজ আওয়ার, কি বলবো, আমাদের প্রাইড। খুব বড় প্লেয়ার, খুব হাইলি টেকনিক্যাল ব্যাখ্যাগুলো কিন্তু মামুনুল দিয়ে গেছেন। কাছে আমার কাছে যেটা মনে হয় যে এমবাপ্পে কিন্তু কয়েকটা সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, দুবার গোলকিপার একদম বিপদ বুঝে, গোলকিপারের কিন্তু আগে বাড়াটা ফুটবলীয় ব্যাখ্যায় খুব যায় না, কারণ গোলকিপারের জায়গা হচ্ছে পোস্ট আগলে রাখা, বাট সিচুয়েশন যদি ডিমান্ড করে সেই জায়গায় যদি গোলকিপার পোস্ট ছেড়ে কখনো পাও ইউজ করতে পারে, যেটা করেছে এমবাপ্পে। দুটো মুভমেন্টে দুবার স্পেনের ওই আটো ডিফেন্সে চিট ধরে দুবারই তিনি আবার কয়েকবার অফসাইডের ফাঁদেও পড়েছিলেন। অর্থাৎ ফ্রান্সের মুভমেন্টগুলোই ছিল এরকম যে এমবাপ্পে একদম ফরওয়ার্ড হিসেবে থাকবেন একদম স্ট্রাইক জোনে, বলগুলো দেখা গেল দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখান দিয়ে হয়তো একটা ডিফেন্স চেরা থ্রু বা একটা একটু উঁচু সেন্টারের মতো আসবে, তিনি সেটাকে অ্যাবল করবেন, কিন্তু গোলকিপার দুবারই তাকে আগলে দিয়েছেন। আর পুরোপুরি ম্যাচে যেটা হয়েছে, যেটা আমরা গতকালকে বলছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল এইবারের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের আলোকে, যেটা মামুনুল চমৎকার বলে দিয়েছেন, যে মহাদেশীয় ফুটবলে স্পেন গত 2 বছরে দুইবার দুটি আসরে মহাদেশীয় পর্যায়ে ফ্রান্সকে হারিয়েছে সেমিফাইনালে। সেই দিক থেকে স্পেনই ফেভারিট, কিন্তু ওয়ার্ল্ড কাপে যে খেলাটা সোফার ফ্রান্স খেলেছে সেটা দেখে আমরা মনে করেছিলাম যে স্পেনের সঙ্গে হয়তো বা একটু এহেড, যেমন আমি কালকে বলেছিলাম বোধহয় 55-45, বাট বাস্তব হয়েছে তার উল্টো। এমবাপ্পে শুধু না, পুরো ফ্রান্সকেই দাঁড়াতে দেয়নি স্পেন। তারা প্রতিটা ডিপার্টমেন্টে তাদের পাসিং ভালো ছিল। আমার একটা ভয় ছিল যে বেশি পাস খেলে, যেটা আমি বলেছি যে স্পেন একমাত্র দল সেই 80s ব্রাজিলের মতো, যে প্রতিপক্ষের ছোট বক্সে ঢুকে গিয়েও টুকিটাকি খেলতে থাকে, বাট কালকে কিন্তু তারা সেটা করেনি। তারা কালকে ফ্রান্সকে বধ করার জন্য যা যা দরকার সেটা তো তাদের জানা, সেই ফর্মুলাটাই তারা খেলেছে। এমবাপ্পে শুধু নয়, সেখানে কাউকেই তারা দাঁড়াতে দেয়নি, স্পেস দেয়নি। যোগ্যতর দল হিসেবে স্পেস কম দিয়ে নিজেদের খেলাটা খেলেছে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্স যে পেস জেনারেট করে, সেই পেস জেনারেট করার সুযোগটাও ফ্রান্সকে তারা দেয়নি। আমরা অনেককেই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে রাত থেকে লিখছেন, মিডনাইট থেকে, যে ফ্রান্স কেন ম্রিয়মান বা নেতানো ফুটবল খেললো। আমি যখন বাধ্য করব আপনাকে, বা আপনি আমাকে বাধ্য করবেন আমার স্বাভাবিক খেলাটা না খেলতে, তখন কিন্তু আমাকে এরকম মানে অনুজ্জ্বল মনে হবে। এই যে মামুনুলের কথা বলছি, অনেক সময় আমাদের ঢাকার দিকেও দেখি যে একটা বিগ ম্যাচ হঠাৎ দেখা গেল একটা বড় দল নিষ্প্রভ, তা আমরা পরদিন অনেক সময় আমরাও লিখে দিই যে ওই দলের পুরো দলটাকে নিষ্প্রভ মনে হয়েছে। সেটা যে স্ট্র্যাটেজিক কারণে হতে পারে, সেটা যে অপোনেন্টের টেকনিক অ্যান্ড ট্যাকটিক্সের কারণে হতে পারে, এটাও বুঝতে হবে। আমার কাছে মনে হয় কালকে টেকনিক এবং ট্যাকটিক্সে ফ্রান্সকে স্ট্রেট ওয়েতে ধরাশায়ী করেছে, কুপঘাত করেছে স্পেনিশরা। সেখানে এমবাপ্পে একা তেমন কিছু করতে পারেন না। মামুনুল ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, যদিও বাবু ভাই বললেন, কিন্তু আপনার কাছে যদি একটু আলাদা করে জানতে চাই যে এই যে স্পেনের যে পারফরমেন্স, ফ্রান্স ঠিক কোন কোন জায়গায় আসলে স্পেনের থেকে পিছিয়ে ছিল? আসলে স্পেনের যে ফিলোসফি, ওই ফিলোসফি থেকে স্পেন বাইরেও নেই, স্পেন বাইরেও হবে না। আই থিঙ্ক তারা 2010 থেকে এখনো সেম ফিলোসফিতে খেলে। পাসিং মিস হলে, যেটা গার্দিওলা বার্সেলোনায় স্টাবলিশ করেছে 6 সেকেন্ডের মধ্যে নেওয়া, এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা স্পেন টিম 5 সেকেন্ডের মধ্যে বল নিয়েছে, মানে 1 সেকেন্ড আগে নিয়েছে বল মিস করার পর। তাই আপনি যদি এই সব দিক দিয়ে দেখেন, ফার্স্ট ওয়ান হচ্ছে মিডফিল্ডে আসলে ফ্রান্সের মেইন অ্যাটাকিং মিডফিল্ডার হলো ওলিসের বাড়িয়ে দেওয়া বলে কিন্তু এমবাপ্পে, দেমবেলে বা বারকোলা বা দুধে গোল করার সুযোগগুলি পেয়েছে, ওই সুযোগগুলি তারা ক্রিয়েট করেছে। বাট লাস্ট টাচটা ছিল ওলিসের বল বেড়ে দেওয়া।
ওই যে অলিসে ওই জায়গাটুকুতে আসলে কিছুই করতে পারে না, তাকে কিছুই করতে দেয় না। তার রিজন হচ্ছে হলো ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকারের ব্লকটা ছিল খুবই স্মল, মানে আপনার 35 মিটার্স আই থিঙ্ক। যখন এই ধরনের আপনি পিওর ডিফেন্ডিং করবেন প্রেসিংয়ে, আপনার যখন মিডফিল্ডে যখন আপনি টার্ন করার সুযোগ পাবেন না, কারণ আপনাকে বুঝতে হবে ফ্রান্সের আরও 2জন মিডফিল্ড খেলছে, তারা উইথ বলে এত ভালো না, লাইক স্পেনের মতো। স্পেনের রদ্রি যেমন ওমলে উইথ বলে যেমন, মানে ম্যাচটা হয়েছে হলো উইথ বলে, আপনাকে ওই উইদাউট বলে আপনাকে বেশি রান করতে হয়েছে, এবং বল মিস করার পর আপনি ফাইনাল পাস করতে পারেন না। 2-1টা ফাইনাল পাস করেছেন, ওই বাবাই যেটা বললো অফসাইড ছিল, এমবাপে 2টা থ্রো বলে গিয়েছে, গোলকিপার, যেটা আসলে এটাই গোলকিপারের দায়িত্ব, যে যখন হাই ডিফেন্ডিং খেলবে গোলকিপার এমন একটা পজিশনে থাকবে যে আপনি যদি বল থ্রো ঠেলে ওই বলটা গোলকিপার নিতে পারার মতো, ওই কাজটাই মানে এখানে ম্যাচটা কিছু কিছু জায়গায় আপনার ডিফেন্স প্লে ভেরি ওয়েল, ডিফেন্সে মিডফিল্ড প্লে ভেরি ওয়েল, স্ট্রাইকার যেটা করার দরকার ছিল তারা ওইটা গোল করে দিয়েছে, এবং রাইট ব্যাক গিয়ে গোল করেছে। এত সুন্দর গোল আপনি পুরো ওয়ার্ল্ড কাপে দেখবেন না, 4 টাচের মধ্যে ওয়াল করে। সেকেন্ড হচ্ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফ্রান্সের থেকে স্পেন এগিয়েছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছিল আপনার গোলকিপার। এই ম্যাচে হলো এই 2 গোলকিপারের পুরো ওয়ার্ল্ড কাপে আপনার কোনো সময় তারা ওই ধরনের প্রেশার নেয় নাই, তাদের কাছে এত বল আসে নাই। কিন্তু যখন এই ম্যাচে 50-50 ম্যাচে যখন বল আসবে, আপনার স্পেনের গোলকিপার যে কাজটা করেছে, ফ্রান্সের গোলকিপার ওই সেভটা তাদের দিতে পারে নাই। বাট স্পেনের গোলকিপার আপনার ওই লাইফটা, স্পেনকে লাইফটা দিয়েছে, অনেক সময় সেভ করেছে, অনেক সময় বল এসে নিয়েছে। গোল হওয়ার 50-50 বল, অলমোস্ট 2টা 50-50 গোল, 2-1 ফ্রান্স এগিয়ে যেতে পারতো, ওগুলো যদি ফ্রান্স আপনার এমবাপে ক্লিক করতে পারতো। এই ধরনের ম্যাচে আপনার গোলকিপার পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আপনি একটা ফিক্স ডিপার্টমেন্টে বলতে পারবেন না যে স্পেন থেকে ফ্রান্স একটা ডিপার্টমেন্টে এগিয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্পেন এগিয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় হলো স্পেন ফ্রান্সকে নিয়ে একটা আমরা যেটা রন্ডো বলি, 5 ভার্সেস 2, 6 ভার্সেস 2 বা 7 ভার্সেস 2 খেলি, এক ধরনের রন্ডো সিস্টেমের ফুটবল খেলেছে। 1 টাচ 2 টাচ, 1 টাচ 2 টাচ, রাইট সাইডের থেকে লেফট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড, মাঝখানে, মানে এতগুলি 20-25 টাচ করলে আপনি যে কোনো টিম এই জায়গাটায় ক্রেজি হয়ে যাবে। যখন ক্রেজিতে আপনি প্রেশার করতে যাবেন, যখন বল পাবেন না, তখন আপনার ব্লকিংয়ে সমস্যাগুলি দিবে। সবচেয়ে বেশি হলো আপনার ফ্রান্স একটা জায়গায় পিছিয়ে ছিল, সেটা হলো ট্রানজিশন মুভমেন্টে, ডিফেন্ডিং ট্রানজিশনে আসলে দুটো টিমের 1 ভার্সেস 1 প্লেয়ার ভালো, তো ইন্ডিভিজুয়ালি প্লেয়ার ভালো, কিন্তু স্পেনের থেকে ম্যাচ উইনার বেশি ছিল ফ্রান্সে, কিন্তু তারা কোনো স্পেস ক্রিয়েট করতে পারেনি। মানে আপনার এই ম্যাচ আসলে এই ম্যাচ ফ্রান্সের ছিল না, এই ম্যাচ স্পেন প্লে ভেরি ওয়েল। কারণ এটা যে ফ্রান্সের জন্য ব্যাড ডে গেছে তাও না, স্পেনের পারফরমেন্স এভারেজলি যে পারফরমেন্স করা দরকার ওই ওয়ার্ল্ড কাপে যেভাবে করে আসতেছে তারা সেভাবে করতেছে। তাদের যে স্ট্রাইক রেট আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে না। ফ্রান্সের যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, কিন্তু আমরা ফ্রান্সকে ওই জায়গাটুকু দেখেছি, কিন্তু স্পেনকে ওই জায়গায় যেতে দেখিনি, ওই জায়গায় যাচ্ছে স্পেন, মানে আস্তে আস্তে এভারেজলি স্পেন প্লে ওয়েল। কারণ এইসব ম্যাচে আপনাকে গোল করতে হবে, আর এইসব ম্যাচে আপনাকে সুন্দর করে যে ডিফেন্ডিং ডিপ বলেন, স্পেন একবারও ফ্রান্সের সঙ্গে ডিপ ডিফেন্ডিং করে নেই, কারণ জানে ডিপ ডিফেন্ডিং করলে তারা এই ম্যাচ হাতে রাখতে পারবে না। তারা মিডল ব্লক করেছে, মিডল থেকে খেলাটা ট্রাই করেছে বলটা নেওয়ার, এবং বলটা নিয়ে স্লো টাচিং খেলে 2-1টা বল ইয়ামাল, যখন আই থিঙ্ক অন্য ম্যাচ থেকে ইয়ামাল এই ম্যাচ একটু ডিফারেন্স ছিল, ভালো ছিল, তাও সেও গোল করেছে, অফসাইডের ট্র্যাপে পড়েছে। আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্পেন প্লে ভেরি ওয়েল। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। আবারও ফিরছি। বাবু ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। যদিও গতকালকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ফ্রান্স এবং স্পেনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন, আপনি বলেছিলেন যে ফ্রান্স, এবং সেটি আমার মনে হয় বিশ্বকাপের পারফরমেন্স অনুযায়ী। এক্ষেত্রে যদি বলি যে ম্যাচের আগ মুহূর্তে কিংবা গোল দেওয়ার আগ মুহূর্তে কি আপনার ডিসিশনটা একটু চেঞ্জ হয়েছে কিনা, প্রেডিকশন চেঞ্জ হয়েছে কিনা, প্রত্যাশিত ছিল কিনা যে স্পেন ফাইনালে যাচ্ছে? কোইন্সিডেন্টলি বলি যে আমার ছেলে হিজ 24+, সে সিরিয়াস বার্সেলোনার সাপোর্টার, এবং মেসির কারণে সে আবার আর্জেন্টিনারও সাপোর্টার। সে আমাকে বলতেছিল যে আব্বু তুমি যাই বলো, মনে হয় স্পেন জিতবে। কারণ এরা, টু বি অনেস্ট, এরা খুব মনোযোগ দিয়ে স্প্যানিশ লিগ দেখে, ইংলিশ লিগ দেখে, ফরাসি লিগ দেখে, এই 3টে লিগ তারা খুব ফলো করে, ইটালিয়ান লিগ ও দেখে। বাট তো যে কারণে তাদের ধারণা অনেক ক্লিয়ার। আমি বলবো, আমি রিপোর্টার হওয়ার পরও ব্যাপারটা হচ্ছে কি, যেটা স্পেনের, যদি আমি ভুল করে না থাকি, মামুন আরও ভালো বলতে পারবে, আমার মনে হয়
6 থেকে 7 জন প্লেয়ার আছে বার্সেলোনার। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। অর্থাৎ একটা সময় গিয়ে আমার শুরুর কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে খেলা হচ্ছে বার্সেলোনা ভার্সেস পিএসজি। এই ব্যাপারটা যেটা আমরা যতই প্রেডিক্ট করি না কেন তিথি, খেলা হয়েছে কিন্তু স্পেন এবং ফ্রান্সের মধ্যে, এবং সেখানে যারা প্রশিক্ষক আছেন, ইন্ডিভিজুয়ালি প্লেয়ার আছেন, তারা টপ মোস্ট লিগের টপ ক্লাস টিমের প্লেয়ার। তাদের ইন্ডিভিজুয়াল চিন্তা, তাদের টেকনিক, তাদের ট্যাকটিক্স, প্রতিপক্ষ সম্পর্কে জানা। একটা চমৎকার কথা কিন্তু মামুন বলে গেছে, সেটা কি যে ফ্রান্সকে মনে হয়েছে ফ্রান্স তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। সেটা শুধু না, স্পেন কিন্তু তার এই ওয়ার্ল্ড কাপে পিক করছে, দ্যাট ইজ স্পেনের পারফরমেন্সের গ্রাফটা ওপরের দিকে, আর ফ্রান্স যে জায়গায় ছিল ওই জায়গাটাতেই আছে। তো ফ্রান্সের ওই খেলা নিয়েই আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তোবা ফ্রান্স যদি ওই জায়গা থেকে আরও উপরে ওঠে তাহলে হয়তোবা ফ্রান্সের পাল্লা ভারী থাকবে, আমি এই চিন্তাটাই করেছিলাম। কিন্তু স্প্যানিশরা যে একটা লেভেলে গিয়ে সেমিফাইনাল, তারা জানে যে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি কি, তাদের টিমের প্ল্যানিং কি, টিম বন্ডিং কি, ফ্রান্সের শক্তির জায়গাটা কোথায়, তাদের প্লাস কি মাইনাস কি, এটা যোগ করে তারা যখন ধীরে 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 উঠে গেছে বা উঠতে পারে এই জায়গাটাতে, আমার মনে হয়, আমি না, বাংলাদেশের অনেক দর্শকই, আমি নিজেকে কখনোই এই টকশোতে বারবার বলেছি যে আই এম নট এ এক্সপার্ট, বাট দেখেছি, দেখার চিন্তা আর এক্সপার্টিজম দুই জিনিস। কালকে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এই লেভেলের ম্যাচে নকআউট স্টেজে এবং সেমিফাইনালে শুধুই ওয়ার্ল্ড কাপের ওই পুরো পারফরমেন্সটাকে মানদণ্ড ধরা উচিত না। স্পেনের ফুটবলের এই ক্রমবর্ধমান ধারাটা কি, তারা ক্লাব ফুটবলে কে কোথায় খেলে, কার সম্পর্কে কি জানে, এবং স্প্যানিশদের খেলার অ্যাকচুয়াল ধরনটা কি, যেটা হয়তো তারা ওয়ার্ল্ড কাপে শো করতে পারেনি, কিন্তু গত দুটো ইউরোতে তারা দেখিয়েছে, মানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এই ইউরোতে। কাজেই আমার মনে হয় যে শেষ পর্যন্ত স্পেন আমাকে ভুল প্রমাণ শুধু করেনি, বাংলাদেশের ফুটবল আমোদেদের একটা বড় অংশকে তারা ভুল প্রমাণ করেছে। আর যারা ফ্র্যাঙ্কলি বলি মামুনুলের মতো যারা ভালো এক্সপার্ট, তারা হয়তো আগে অনুমান করে নিয়েছিলেন যে স্পেন শেষ পর্যন্ত বাজিমাত করবে, এবং সেটাই তারা করেছে। কাজেই পাবলিক ওপিনিয়ন আর এক্সপার্টিজম দুই জিনিস। কালকে আমার কাছে মনে হয়েছে এন্ড অফ দ্য ডে এক্সপার্টিজম জয়ী হয়েছে, ইভেন আমরাও মানে কি বলবো ভুল প্রমাণিত হয়েছি, বাট আমি মনে করি ফুটবল জিতেছে, অসাধারণ ফুটবল খেলেছে স্পেন, এবং তারা যে কত ভালো ফুটবল খেলতে পারে সেই প্রমাণটা তারা গতকালকে দিয়েছে। এবং আনডাউটেডলি এখন ফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার যেই আসুক, স্পেনকে হারাতে গেলে অনেক কিছু করে দেখাতে হবে। কাজেই আমার মনে হয় যে শেষ পর্যন্ত স্প্যানিশরা কাপ জয়ের খুব অনেকটা কাছাকাছি চলে গেছে। আরেকটা কথা না বললেই নয়, তারা তো একমাত্র দল যারা কিন্তু একবার ফাইনাল খেলে একবারই কিন্তু চ্যাম্পিয়ন। কাজে দ্বিতীয়বার 16 বছর পরে ইউ নেভার নো যে আর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে তারা কাপ নিয়ে নিতে পারে। মামুনুল ভাই, আপনার কাছে আসতে চাই। অনেকের ধারণা এবং অনেকেই বলেছেন যে গতকালের যে সেমিফাইনালটি আমরা দেখেছি, ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে জয়ী দল হবে তারাই সম্ভাব্য চ্যাম্পিয়ন আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে স্পেনই ধরে নেওয়া এক জিনিস, আপনি মাঠে ফুটবল খেলার এক জিনিস। বাবাইয়ের সঙ্গে আমি বলি যে আমাদের প্রেডিকশনও ফ্রান্সকে আমরা স্পেনের থেকে কিছুটা এগিয়ে রেখেছি, মানে পুরোপুরি না, কিছুটা। কেন? ওই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখে। বাট স্পেন কি করতে পারে, স্পেনের ফিলোসফিতে স্পেন ওই জায়গাটুকুতে বাইর না হলে কি হতে পারে, সেটা ডেঞ্জার জোন ইন দ্য ফিল্ড আপনি দেখেছেন। এখান থেকে বলাটা খুব ইজি, ওই জায়গাটুকুতে করা আপনার পারফেকশন হওয়াটা এটা আরও বেশি কঠিন। এখন আপনাকে ধরতে হবে যে না, এই গ্রুপ থেকে যে যাবে সে 60% এগিয়ে থাকবে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, ঠিক আছে? 1 আর 3, 2 আর 4। আপনার যারা সেমিফাইনাল গেছে তারা এবারই ফার্স্ট ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক 1, 2, 3, 4ই সেমিফাইনাল লিস্ট, এরকম আপনার রেকর্ড নাই। মানে ওয়ার্ল্ড কাপে যে 1, 2, 3, 4 কোনো সময় সেমিফাইনালে ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংয়ে সেমিফাইনালে ছিল। এবারই ফার্স্ট আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ে 4টা টিম একশো। এখানে আপনি কাউকে 19-20 বলতে পারবেন, কাউকে 18-20 বলার কোনো
19-20 না, 19.5 and 20, 18-20 বলার কোনো সুযোগ নেই। এখান থেকে যে গিয়েছে স্পেন তাকে 60% এগিয়ে রাখবেন। ইংল্যান্ড আর আর্জেন্টিনা থেকে যে উঠবে, ফাইনাল সবসময় মাইন্ড গেম হয়, ফাইনাল সবসময় অনেক বড় ম্যাচ। এখানে আসলে ম্যাচের টেম্পারটা যে নিতে পারে আই থিঙ্ক সে এগিয়ে যাবে, কারণ ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ নিয়েও কথা হবে। ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচে যেমন তাদের দুইজনের যদি টিম হিসাব করেন, ওই দিক দিয়ে আর্জেন্টিনার প্লেয়ারদের লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার, বেশিরভাগ প্লেয়ারের লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার একটা নার্ভ আছে, নার্ভটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইংল্যান্ডের অনেক প্লেয়ারের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। এই ধরনের ম্যাচে, ফাইনাল ম্যাচে নার্ভ যার সবচেয়ে বেশি থাকবে আই থিঙ্ক সেই টিম এগিয়ে যাবে, কারণ টেকনিক্যালি তারা দুই টিমই অনেক কিছু ইউজ করবে। যেমন ফ্রান্স আর স্পেনের দিকে, স্পেনের কাছে ফ্রান্সের কোনো টেকনিক্যালি কাজ করতে পারে নাই, কারণ এমনভাবে হাই প্রেসিং করেছে, আপনার তো পাস করতে হবে। হাই প্রেসিং করলে কাজ, আর যদি আপনি পাস করেও থাকেন ডিফেন্ডারের পিছনে, গোলকিপারে সেটা পিক করতেছে, এই জায়গায় আর কোনো কিছু করার থাকে না। তো সব কিছু মিলে এখান থেকে যে যাবে সে 60% থাকবে, আর ইংল্যান্ড আর্জেন্টিনা থেকে যে উঠবে সে 40% থাকবে। এখন ফাইনাল ম্যাচ নার্ভ কার ভালো হয়, ম্যাচ আবার কে সুন্দর ম্যাচ খেলে ফেলে কেউ বলতে পারবে না। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক দেখছেন কফি হাউস প্রেজেন্টস জাগো স্পোর্টস বিশ্বকাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। আবারও ফিরছি। এবার একটু মামুনুল ভাইয়ের কাছে আগে জানতে চাইবো যে আজ রাতে তো মাঠে নামছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, সেক্ষেত্রে আর্জেন্টিনার যিনি কোচ আছেন লিওনেল স্কালোনি কি কি কৌশল আসলে নির্ধারণ করতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য? নোবডিস নো যে স্কলানি কোন 11 খেলাবে, আইডিয়া করা যায়, বাট কারা খেলবে, কিভাবে খেলবে, এটা আসলে বলা মুশকিল, কারণ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের এই লাস্ট 2 ম্যাচে তার 4-4-2-তে সেম টিম নামিয়েছে। এর আগে কোনোটাতে কিন্তু তার টিম চেঞ্জ হয়েছে, টিমে একজন না দুইজন কোনো না কোনো জায়গায় চেঞ্জ আছে না। এবার এই লাস্ট ম্যাচে একজন চেঞ্জ ছিল, লেফট ব্যাক, কারণ তার যে লেফট ব্যাক ইনজুরি ছিল, সিনিয়র লেফট ব্যাক খেলিয়েছে, কোনো না কোনো জায়গায় চেঞ্জ থাকে। এই ম্যাচটা আসলে 50-50 ম্যাচ, আর এই ম্যাচটার অনেক কিছু মাঠে যেমন আপনার খেলার মানে তাদের ম্যাচ উত্তেজনাপূর্ণ, মাঠের বাইরেও 86 নিয়ে বাবাই ভালো জানবে, কারণ 86-এর আমার বর্নলি, আমি 86-এর খেলা দেখি না, 19 আমি 94 থেকে দেখি ওয়ার্ল্ড কাপ। তো 86-এর একটা ঘটনা নিয়ে একটা কোয়ার্টার ফাইনাল আই থিঙ্ক ম্যাচটা, ম্যারাডোনার হ্যান্ড গড নিয়ে কথা, ওই যে তাদের একটা মাঠের বাইরে একটা যুদ্ধ থেকে থাকে, এই যুদ্ধ, মাঠের যুদ্ধ, সব কিছু মিলে এই ম্যাচটা ওয়ার্ল্ড ফুটবলে উপভোগ্য। সবচেয়ে বেশি ব্রিটিশ ফুটবলে এই ম্যাচটা নিয়ে সবাই উপভোগ করবে এবং এটা খুব উত্তেজনা ম্যাচ হবে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আর্জেন্টিনার একজন প্লেয়ার আছে যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, মানে ম্যাজিক ম্যান চাইলে অনেক কিছু করতে পারে। সেটা লাস্ট 2-3টা ম্যাচে আপনি খেয়াল করে যদি দেখেন, ম্যাজিক ম্যান যদি একটু ফিরে আসে, কারণ ম্যাজিক ম্যানের মনে হয় এবারই সর্বপ্রথম ইংল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপ, মানে ইংল্যান্ডের সঙ্গে ফার্স্ট তার খেলা, তার আগে ইংল্যান্ডের সঙ্গে সে কোনো সময় খেলা নেই, মানে সে 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে, 6টা ওয়ার্ল্ড কাপের মধ্যে তার ইংল্যান্ডের সঙ্গে কোনো সময় ফেস করতে হয় না কোনো জায়গায়, ইন্টারন্যাশনাল ম্যাচে, ফ্রেন্ডলি ম্যাচে, কোনো জায়গায় ফার্স্ট ম্যাচ। আই থিঙ্ক মেসির যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ, পুরো আর্জেন্টাইন টিম চাবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলতে, বাট দিস ওয়ান টাফ হবে, কারণ ইংলিশ টিম তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুবই স্ট্রং। বাবু ভাই, আপনি কি বলবেন যে একাদশে কোনো পরিবর্তনের দরকার আছে কিনা, এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরমেন্স আমরা দেখেছি, যে লাস্ট ম্যাচের কথা যদি বলি, লাস্ট মোমেন্টে একদম ভয়াবহ কামব্যাক করলো আর্জেন্টিনা, সেক্ষেত্রে লিওনেল স্কালোনি যিনি কোচ আছেন তার কোনো ভুলভ্রান্তি বা কিছু আপনার চোখে পড়েছে কিনা, যেগুলো একটু শুধরানো দরকার? কতগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত, একটা কোচ যখন একটা ফরমেশনে একটা প্লেয়ার লাক্সই আছে, আপনি যদি সেমিফাইনালের মধ্যে ম্যাচে তিনি 4-4-2 থেকে হঠাৎ করে বেরিয়ে যাবেন না। হ্যাঁ, কাজে ফরমেশন ঠিক থাকলে ওই ফরমেশন ওয়াইজ যারা পারফেক্ট প্লেয়ার তাদেরকেই রাখবেন। আর তারপরে কারো ইনজুরি থাকলে, অনেক সময় কিছু সুপ্ত ইনজুরি থাকে, এটা আমার চেয়ে মামুনুল অনেক ভালো বলতে পারবে, যেগুলো ম্যাচের আগে টিমগুলো ইউজুয়ালি প্রকাশ করতে চায় না, এবং মিডিয়ার কাছে তো আরও না, কারণ মিডিয়া আমরা যেটা করি ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে লেখে অমুকের ইনজুরি তমুকের ইনজুরি, তাতে কিন্তু আবার অপোনেন্টও কিন্তু তখন একটা ধারণা পেয়ে যায় যে মামুনুল নাও খেলতে পারেন। কাজে সেই রকম যদি কারো ইনজুরি না থাকে, যেমন আগের ম্যাচে রেগুলার লেফট ব্যাকের ইনজুরি থাকার কারণে সিনিয়র যিনি তাকে খেলানো হয়েছিল, কাজেই সেরকম কিছু না হলে স্কালোনি আমার মনে হয় না যে তার ফরমেশনে খুব বড় ধরনের চেঞ্জে যাবেন, তাতে করে 11-এও চেঞ্জের সম্ভাবনাটা খুব কম বলে আমার মনে হয়। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।
দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। আবারও ফিরছি মামুনুল ভাই, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে রাতে যেমনটি বলছিলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা, এই দুই দলের পারফরমেন্স দেখে আপনি আজকের সেমিফাইনালে কাকে এগিয়ে রাখবেন এবং কেন? কাকে আসলে এগিয়ে রাখার কোনো রিজন নেই, 50-50। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আমি যদি মনে করি এজ এন সাপোর্টার হিসাবে বলে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। যে যদি একজন মানে প্লেয়ার হিসেবে বলে একটা সাইড থেকে মানে আসলে এগিয়ে রাখাটা ডিফিকাল্ট, কারণ দুই টিমেরই কিছু প্লেয়ার আছে, যেমন আমরা চিন্তা করি আসলে আর্জেন্টিনা লিওনেল মেসি উপর মানে ভিত্তি করে ফুটবল খেলে, তার ডিপেন্ডেন্ট লিওনেল মেসি। যদি লাস্ট ম্যাচে আপনি দেখেন লিওনেল মেসি কিন্তু গোল করে নাই, গোল করিয়েছে এবং 3টা গোল তারা একজন প্লেয়ার করেছে। আলভারেজের গোলে ফেরাটা যেমন ইম্পর্টেন্ট ছিল, ম্যাকঅ্যালিস্টারের গোলে ফেরা, লাতারো মার্টিনেজের গোলে ফেরা টিমের জন্য যতটুকু ইম্পর্টেন্ট ছিল ততটুকু সেই কাজটা তারা করেছে এবং তাদের কনফিডেন্স লেভেলটা। আর এইদিকে যদি ইংল্যান্ডে দেখেন, ইংল্যান্ডের 2টা প্লেয়ারই 12 গোল করেছে এই ওয়ার্ল্ড কাপে, বার্লিংহাম আর হ্যারি কেন। এই দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা ইন দ্য ফিল্ড খুবই ভালো। তাদের নাম্বার 10 নাম্বার 9 দুইজনেরই আপনার রোটেটটা খুব ভালো হয় এবং আমার মনে হয় এই জায়গাটুকুতে তাদের দুইজনের কেউ যদি গোল না করে ইংল্যান্ডের জন্য ডিফিকাল্ট অন্য কেউ গোল করা। বাট আপনার আর্জেন্টিনার প্রত্যেকটা পজিশনে মিডফিল্ডও গোল করেছে, এলিস্টার রোমেরো গোল করেছে 2টা, আলভারেজ মার্টিনেজ 2টা এবং মেসি 8টা গোল করেছে। সবকিছু ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল তার আয়ত্তে। এখন দেখার বিষয় হচ্ছিল আপনার এখানে কে কাকে স্পেসটা দেওয়া। আই থিঙ্ক এই ম্যাচটা আসলে একটা সময় খুব ভালো ম্যাচ হতে পারে, আবার বোরিং ম্যাচ হতে পারে, কেউকে গোল রিসিভ না করার মতো খেলতে পারে। কারণ লিওনেল মেসি যখন ওই টিমে, লিওনেল মেসিকে স্টপ করার জন্য আই থিঙ্ক ইংল্যান্ড সেটা চেষ্টা করবে, আর আর্জেন্টিনা চেষ্টা করবে বার্লিংহাম আর হ্যারি কেনের স্পেসটা ক্রিয়েট না করা। এটা 50-50 ম্যাচ। আমি মনে করি এই ম্যাচটা লাস্ট পর্যন্ত সবাইকে ওয়েট করতে পারে, ট্রাইব্রেকারও পেনাল্টিতেও যেতে পারে, আবার 90 মিনিটে শেষ হতে পারে। ডিপেন্ড অফ আপনাকে ওয়েট করতে হবে, কারণ দুজনেরই পারফরমেন্স ইন লিগে মানে ওয়ার্ল্ড কাপে সেম স্টাইলে পিছে থেকে কামব্যাক করা, আবার গোল দিয়ে আবার গোল রিসিভ করা, সব কিছু মিলে। আপনি যদি কঙ্গোর সঙ্গে 2-1 কামব্যাক করেছে ইংল্যান্ড, আবার যদি আপনি মেক্সিকোর সঙ্গে চিন্তা করেন 3টা দিয়ে 2টা রিসিভ করেছে। অপর সাইড যদি আপনি চিন্তা করেন আর্জেন্টিনা সেম, নরওয়ের সঙ্গে একটা খেয়ে 2টা দেওয়া ইংল্যান্ড টিমের। আর্জেন্টিনারও সেম জিনিস, প্রথম ম্যাচে আপনার 3 গোল দিয়েছে, 2 গোল রিসিভ করেছে, 2 গোল খেয়ে 3 গোল ব্যাক করে ম্যাচ জিতেছে। সেম সুইজারল্যান্ডের সঙ্গে 1 গোল দিয়ে 1 গোল রিসিভ করে আবার 3-1 আর সুইজারল্যান্ড যদি 10 জন না হতো এটা ম্যাচটা আসলে 90-120 মিনিটস পর্যন্ত আপনাকে যেতে হতো লাস্ট পর্যন্ত। তাই বলে দুইজনেরই ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স সেম লাইক, তারা এইভাবে করে আজকে সেমিফাইনালে আসছে। আই থিঙ্ক তাদের জন্য এই ম্যাচটা হবে 50-50। যে একটু আর্জেন্টিনাকে এগিয়ে রাখি যে মেসির কারণে, বাট ইটস 50-50 ম্যাচ। বাবু ভাই, আপনি কি বলবেন? মামুনুল ভাই তো 50-50 এবং যেহেতু আর্জেন্টিনা ফ্যান, সো আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখছেন, আপনি কি বলবেন কাকে এগিয়ে রাখবেন? না, আমিও তাই। আই এম নট আর্জেন্টাইন সাপোর্ট, আপনি জানেন আমি ব্রাজিলের সাপোর্ট, বাট আমাদের সময় তো ব্রাজিলই ছিল। আমি মামুনুলের পুরো ব্যাখ্যাটা শুনছিলাম, চমৎকার বলেছেন। এমনিও সে খুব ভালো বলেও, আমি অন্য সময়ও বিভিন্ন চ্যানেলে দেখি। আমি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো এই কারণে যে, যেটা মামুনুল তার আগের প্রশ্নের উত্তরে বলেছে, যে হ্যারি কেন এবং বেলিংহাম আছেন, বাট তারা কেউ কিন্তু ঠিক মেসি নন। হ্যারি কেনেরও ক্ষমতা আছে, বাট মেসির মতো ক্ষমতা নেই। মেসি আমার কাছে মনে হয় যে 86-তে ম্যারাডোনা তার মানে, আমরা মুসলমানরা তো ঈশ্বরের হাত পা বলতে পারি না, একটু 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 জটিলতা না, একটু বাধ্যবাধকতা আছে। তা আমি গডের হাত বলবো না, আমি ওটা ম্যারাডোনার হাতই বলবো। ওটা ম্যারাডোনার হাতের গোল ছিল। এবার আমরা মেসির পা এবং মাথার জাদুতে হয়তো জয় দেখতে পাবো। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা তাদের সেই কালো অধ্যায়টা ঘোচানোর জন্য আজকে যদি তারা ভালো ফেয়ার ফুটবল খেলে জিততে পারে, এবং সেটা যদি মেসি ম্যাজিকে হয়, তাহলে ইতিহাস নতুন দিকে মোড় নিবে, নতুন ইতিহাস রচিত হবে। আমার বিশ্বাস মেসি হয়তোবা এটা তার ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ হতে পারে, মেসি স্মরণীয় করে রাখবেন। এবং মেসি ভক্তরা শুধু না, ফুটবলের যারা ভক্ত আছেন তারাও মুগ্ধ হয়ে মেসির নৈপুণ্য দেখবেন। বাট একটা কথা না বললেই নয়, স্পেসটা তিনি কতটা পাবেন, খেলার গতি কেমন থাকবে, খেলার ছন্দ কেমন থাকবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। বাট আমি মেসির কারণে আর্জেন্টিনাকে
52 থেকে 55% গিয়ে দিতে চাই, আর ইংল্যান্ডকে 45 থেকে 48%। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। বাবু ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, যেটি সবসময় থাকে আমার ক্রিকেট নিয়ে। আজকে জিম্বাবুয়ের বিপক্ষে টি20 ম্যাচ, সেক্ষেত্রে কেমন হতে পারে ম্যাচটি? যে পরপর 2টি সিরিজ হারার পর কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? অ্যাকচুয়ালি এই সিরিজটা বাংলাদেশ, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ ফুটবলের প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের একটা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তারা অত্যন্ত আনইমপ্রেসিভ, এক কথায় খুব বাজে ক্রিকেট খেলেছে, যেখানে ব্রাইট কিছু ছিল না, কোনো রকমের কোনো কি বলবো আমি, কোনো একটা ভালো ইনিংস দেখিনি, দু একটা বিচ্ছিন্ন বোলিং স্পেল দেখেছি। কাজেই যদি বাংলাদেশ বলে না যে সব ভালো তার শেষ ভালো যার, টেস্ট হেরেছে, ওয়ানডে হেরেছে, যদি টি20টা জিতে আসতে পারে তাহলে তাও মুখ রক্ষা হবে। এই টি20 সিরিজটা মুখ রক্ষার সিরিজ হয়ে থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। যদি সেটা না হয় সেটা অনেক বড় ব্যর্থতার হবে, এবং আগামীতে বাংলাদেশের ক্রিকেট দলের পথ চলায় অনেক বড় ধরনের বাধা বিপত্তি যে পড়তে হবে, সেই আভাস ইঙ্গিতটাও আসবে। কাজে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট দলের নিজেদের কথা ভেবেই এই সিরিজে সামর্থ্যের সেরাটা খেলা উচিত এবং জিতে আসা উচিত। আদারওয়াইজ তারা কিন্তু, সত্য কথা বলি, শুধু ব্যর্থতায় পরিচয়ই তারা দিবে না। হারলে শুধু বাংলাদেশ পারল না এই কথাই আলোচনা হবে না, হারলে যেটা হবে বাংলাদেশের সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। এত বছর ক্রিকেট খেলার পর জিম্বাবুয়ের সঙ্গে 3 ফরম্যাটের সিরিজে হারাটা যে কত বড় গ্লানির হতে পারে, সেই চিন্তাটা বাংলাদেশের ক্রিকেটারদের মাথায় আসুক, সেটাই আমি চাই। আমি শুধু সিরিজ জিতুক, তারা বেটার ক্রিকেট খেলুক এটাই না, তাদের বোধোদয় হোক যে আমরা যে ক্রিকেটটা খেলেছি সেটা ওয়ার্স্ট পসিবল ক্রিকেট, এবং জিম্বাবুয়ে এখন কোথাও নেই, তারপরও আমাদেরকে হারিয়ে দিয়েছে, এবং টি20তেও যদি তারা হারেন তাহলে কিন্তু হবে সব কিছুতেই বাংলাদেশ হেরে একটা ব্যর্থতার ষোলকলা পূর্ণ করা এক সিরিজ। এটা ওয়ার্ল্ড কাপ ফুটবলের মতো বিগেস্ট শো অন আর্থ না চললে বাংলাদেশের ক্রিকেট দলের সমালোচনায় কিন্তু বয়ে যেত চারিদিক। তারা অ্যাটলিস্ট সেই সমালোচনা রক্ষার কারণে অন্তত তারা এই সিরিজটা ভালো খেলবেন বলে আমার প্রত্যাশা। জানি না তারা সেই প্রত্যাশা মেটাতে পারবেন কিনা। একদমই, আমাদেরও তাই প্রত্যাশা থাকে এবং শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তিথি। আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, ফিফা বিশ্বকাপের ফাইনাল কিন্তু দরজায় কড়া নাড়ছে, এবং যেমনটি বলছিলাম আজ দ্বিতীয় সেমিফাইনাল, এবং মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। যেমনটি আমরা বলছিলাম, ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে যাচ্ছে। দেখা যাক এই লড়াই শেষে কে আসলে ফাইনালে পৌঁছায় এবং স্পেনের বিপক্ষে কে খেলে এবং ট্রফিটি কার হয়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।